আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হলো মেইনটেনেন্স। আমরা আলোচনা করব মেইনটেনেন্স এবং লুব্রিকেন্টস নিয়ে। শুরুতেই আসি, মেইনটেনেন্স জিনিসটা কি এবং কেন। আমরা মেইনটেনেন্স বলতে যেটা বুঝি সেটা হলো যে আমাদের কোনো একটা মেশিনের যে ক্ষমতা, কোনো একটা মেশিনের পাওয়ার, কোনো মেশিনের কার্যক্ষমতা, এফিসিয়েন্সি, এগুলো টিকিয়ে রাখার জন্য, এগুলা ওয়েল মেইনটেইন রাখার জন্য আমরা যেই রিটেইনিং করি বা ফিক্সেশন করি বা আমরা যে টাইম টু টাইম যেটা একটা মনিটরিং করি সেটাকে বলা হচ্ছে মেইনটেনেন্স। তা আমরা দেখি ইংলিশে কি বলতে পারি, হোয়াট ইজ মেইনটেনেন্স? রিটেইনিং, ফিক্সিং অর রিস্টোরিং অ্যান আইটেম ইন এ স্টেট হুইচ ইট ক্যান পারফর্ম ইটস রিকোয়ার্ড ফাংশন। দ্যাট মিনস যে আমরা কোনো একটা আইটেমের রিটেইনিং করতে পারি, ফিক্সিং করতে পারি অথবা রিস্টোরিং করতে পারি। রিটেইনিং মানে কি? রিটেইনিং মানে যে কার্যক্ষমতা সেই আইটেমটা ছিল আগে থেকেই তার কার্যক্ষমতাটা ঠিক রাখা, ওয়েল মেইনটেইন। যেমন আমরা ক্লিন করি কোনো একটা আইটেম, আমাদের বাসার কোনো একটা ম্যাটেরিয়াল আমরা ক্লিন করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেটা হতে পারে রিটেইনিং। ফিক্সিং হতে পারে যদি কোনো একটা আইটেম একটু ফল্টি হয়ে যায় তাহলে সেই আইটেমটাকে ঠিক করা, আমরা যে ঠিকঠাক করি সেটাকে বলা হতে পারে ফিক্সিং। আর রিস্টোরিং হতে পারে যে কোনো একটা আইটেম একদমই নষ্ট হয়ে গেছে সেটাকে আমরা আবার নতুন করে কিছু এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাড করে সেটাকে রিস্টোর করব, মানে আগের অবস্থায় ফিরে নিয়ে আসবো। তাহলে সেগুলোকে বলা হচ্ছে কি মেইনটেনেন্স। মেইনটেনেন্স কি করে? মেইনটেনেন্স আমাদের হেলথ এবং সেফটি প্রবলেমগুলোকে প্রতিরোধ করে এবং এনভায়রনমেন্টাল ড্যামেজ থেকে আমাদের জিনিসপত্রকে সুরক্ষিত রাখে। That means prevents health and safety problem and environmental damage. আর যদি মেইনটেনেন্সটা আমরা ঠিকঠাক করি তাহলে কি হবে? আমাদের যে জিনিসটা আছে বা যে জিনিসটা মেইনটেনেন্স আমরা করতেছি সেটা একটা লঙ্গার লাইফ পর্যন্ত চলবে, মানে অনেক সময় ধরে চলবে, অনেক সময় ধরে প্রোডাক্টিভিটি দিবে এবং আমাদের যে আগের মতোই প্রোডাক্টিভিটি দেবে। আমরা জানি অনেক কিছু, যেমন অনেক জিনিসপত্র আস্তে আস্তে সময়ের সাথে সাথে জিনিসগুলা ডেটোরিয়েট করে, ওই জিনিসগুলোর এফিসিয়েন্সি কমে যায়। কিন্তু যদি মেইনটেনেন্স ঠিকঠাক করা হয় তাহলে অনেক বছর পর্যন্ত সেগুলোর ভালো একটা এফিসিয়েন্সি পাওয়া যায় ইফেক্টিভলি। এখন আসি যে কি কি রকমের মেইনটেনেন্স আমাদের করা হয়, টাইপস অফ মেইনটেনেন্স। আমাদের এখানে মূলত 4 রকমের মেইনটেনেন্স আমরা আলোচনা করব। এক হলো আমাদের প্রিভেন্টিভ মেইনটেনেন্স। প্রিভেন্টিভ মানে কি? আগে থেকে প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নেওয়া, প্রিভেন্টিভ মেইনটেনেন্স। পিরিয়ডিক মেইনটেনেন্স, যেটা হলো আমাদের টাইম টু টাইম বেসে কাজ করবো, আমরা একটা পিরিয়ড পর পর আমরা কাজ করব। কারেক্টিভ মেইনটেনেন্স হতে পারে কোনো কিছু ঠিক করার উদ্দেশ্যে কারেক্টিভ করব। আর প্রেডিক্টিভ মেইনটেনেন্স হতে পারে যে আগে থেকে আমরা প্রেডিক্ট করে কোনো একটা মেইনটেনেন্স করব। তো আমরা দেখি এটা বর্ণনাটা কেমন হবে। যদি পিরিয়ডিক মেইনটেনেন্স হয় তাহলে এটা বলা হচ্ছে কি, এটা টাইম বেসড পিরিয়ডিক ইন্সপেক্টিং, সার্ভিসিং অ্যান্ড লুব্রিকেটিং, ক্লিনিং অফ ইকুইপমেন্ট। তার মানে এটা টাইম বেসড হবে। পিরিয়ডিক মেইনটেনেন্সের কাজই হবে টাইম বেসড। আমরা একটা টাইম বেসড কাজ করব এবং সেই টাইম বেসড হতে পারে ক্লিনিং, আমরা ক্লিনিং করতে পারি, আমরা ইন্সপেক্ট করতে পারি, সার্ভিসিং করতে পারি, লুব্রিকেটিং করতে পারি, তাই না? তারপর কি, আমরা যদি কোনো পার্টস রিপ্লেস করার প্রয়োজন পড়ে, কোনো একটা পার্টস হয়তো ফল্টি পার্টস হয়েছে তার রিপ্লেস করার প্রয়োজন পড়তে পারে, বা কোনো একটা পার্টস দেখা যাচ্ছে যে এই পার্টসটা হয়তো একটু অন্যরকম মুভ করতেছে, এই পার্টসটা হয়তো যদি আমি রিপ্লেস করে দিই তাহলে একটা ভালো একটা কাজ করবে। এরকম আগে থেকে আমরা সেটা টাইম টু টাইম সেগুলো পার্ট যদি আমরা রিপ্লেস করি তাহলে ইন ফিউচারে যদি কখনো আমাদের এই পার্টসটা, যদি এই মেশিনটা যদি কখনো ফেলিউর হওয়ার চান্স থাকে সেটা প্রতিরোধ হয়ে যাবে, তাই না? তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম। তারপর আসে আমরা প্রিভেন্টিভ মেইনটেনেন্স। প্রিভেন্টিভ মেইনটেনেন্স কি? আমরা একটা প্ল্যান্ড মেইনটেনেন্স অ্যাকশনে আগাবো, আমরা একটা প্ল্যান্ড মেইনটেনেন্সে আগাবো যেটা দিয়ে আমরা ভবিষ্যতের কোনো একটা ব্রেকডাউন অথবা ফেইলার্সকে আটকাতে পারবো। তাহলে আমাদের মেইন গোলটা কি থাকবে? প্রিজার্ভ অ্যান্ড এনহ্যান্স ইকুইপমেন্ট রিলায়েবিলিটি। সেটা কি হতে পারে? গ্রিজিং, অয়েল চেঞ্জিং, চেঞ্জ ফিল্টার্স, আমরা ফিল্টার চেঞ্জ করতে পারি। কোনো একটা জিনিসের যেটা ফিল্টার আছে, যেমন এয়ার ফিল্টার থাকতে পারে আমাদের মেশিনের মধ্যে, সেই এয়ার ফিল্টারগুলো চেঞ্জ করে দেওয়া। তারপর আসি প্রেডিক্টিভ মেইনটেনেন্স। প্রেডিক্টিভ মেইনটেনেন্সটা কি? এমন একটা টেকনিক ইউজ করবো যেই টেকনিকটা আমাদের ইন্সপেকশন আর ডায়াগনোসিসের ভিত্তিতে কাজ করবে। আর আমাদের মেইন গোলটা কি এখানে? আমাদের মেইন উদ্দেশ্যটা কি? যে আমাদের যে নর্মাল যে একটা শিডিউল আছে আমাদের, এটা যদি ডিসরাপশন না হয়, তার মানে যাতে আমরা প্রপার সময়টা পাই আগে থেকে, যাতে আমাদের পরবর্তীতে যাতে কোনো প্রবলেম না হয়। যেমন বাজেট ইস্যু হতে পারে, আমাদের টাকা নেই হাতের মধ্যে মেইনটেনেন্স করার জন্য, এই টাইপের ইস্যু যদি কখনো না দাঁড়ায় সেগুলো আমরা আগে থেকে এই জন্য প্রেডিক্টিভ মেইনটেনেন্স করে রাখবো কিছু। তো এগুলো কি কি হতে পারে? যেমন ভাইব্রেশন অ্যানালাইসিস, আমাদের মেশিন ভাইব্রেট করতে পারে, সেই মেশিনে ভাইব্রেশন অ্যানালাইসিস করবো যে মেশিন ভাইব্রেশনটা চেঞ্জ হলো কিনা বা মেশিনটা অন্যরকম ভাবে ভাইব্রেট করতেছে কিনা। আবার ভিজুয়াল ইন্সপেকশন, আমরা দেখতে পারি
অয়েল ইন্সপেকশন, তেলের কি অবস্থা, যেমন আমাদের অনেকে আমরা যেটা বুঝি যে তেলের অবস্থা, যেগুলো মেশিন তেলে চলে, যেগুলো মেশিন ভিতরে তেল তেল থাকে, তেলগুলো হয়তো যেমন লুব্রিকেটিং অয়েল যেগুলো, সেগুলো কিছুদিন পর পর চেঞ্জ করতে হয়। তো সেই তেলটা আমরা দেখবো যে কি অবস্থা, সেটা কি চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা বা কতদিন পরে চেঞ্জ করা লাগতে পারে, সেগুলো আগে থেকে আমরা প্রেডিক্ট করার জন্য প্রেডিক্টিভ মেইনটেনেন্স গুলো করবো। তারপর সে কারেক্টিভ মেইনটেনেন্স। কারেক্টিভ মেইনটেনেন্স হলো যে আমাদের যদি কোনো ঝামেলা কখনো হয়ে যায়, যে আমাদের কোনো একটা মেশিন হয়তো ফল করছে বা কোনো একটা মেশিন এখন কাজ করতেছে না, তাহলে সেই মেশিনটাকে আমরা যখন রিপেয়ার করি, সেটাই হচ্ছে কারেক্টিভ মেইনটেনেন্স। তারপর মেইনটেনেন্স টাস্কগুলো কি কি হতে পারে? তো ফার্স্ট হল লুব্রিকেটিং অর সার্ভিসিং। আমাদের লুব্রিকেটিং বা সার্ভিসিং যদি লাগে সেটা আমরা করবো। অপারেশনাল ভিজুয়াল চেক, আমরা দেখবো জিনিসটা কি অবস্থা। ইন্সপেকশন আর কন্ডিশন মনিটরিং, দ্যাট মিনস আমি দেখবো জিনিসটা কি কন্ডিশনে আছে, ভালো আছে কিনা। রিস্টোরেশন, যদি কোনো একটা জিনিস রিস্টোর করার প্রয়োজন পড়ে, কোনো একটা পার্টিকুলার টাস্ক, সেটা আমি করবো। ডিসকার্ড, কোনো জিনিস যদি বাদ দেওয়ার প্রয়োজন পড়ে, সেই জিনিসটাকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করবো। আর কম্বিনেশন, আমরা বিভিন্ন রকম ক্যাটাগরি কম্বিনেশন করব। তাহলে আমাদের মেইনটেনেন্স করার আগে আমাদের প্ল্যানিং করার প্রয়োজন আছে। আমাদের সবগুলো মেইনটেনেন্স করার আগে আমরা ওয়েল প্ল্যান্ড ওয়েতে আগাতে হবে, ক্লিয়ার, যাতে আমার পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। ওকে, আমরা কিভাবে প্ল্যানিং করতে পারি? আমাদের প্ল্যানিং করার অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে হতে পারে যে আমরা কি কি ফিচার্স আছে সেগুলো, যেগুলো আমাদের মানে মেইনটেনেন্সের জন্য লাগবে। যেমন আগে থেকে মেইনটেনেন্স করার জন্য যদি আমি কোনো একটা ল্যাপটপ বা ডেস্কটপ যদি খুলতে চাই, তাহলে আমাদের কাছে অবশ্যই স্ক্রুড্রাইভার লাগবে। এই টাইপের জিনিসগুলো, যে কি কি জিনিস আমার লাগবে, সেগুলো আগে থেকে আমি মেইনটেনেন্স করার জন্য লাগবে, সেগুলো আগে থেকে আমি বুঝে নেব। তারপর আমাদের মেইনটেনেন্স কি কি হবে। সেকেন্ড, আইডেন্টিফাইং দ্য মেইনটেনেন্স অ্যাক্টিভিটিস অফ টাস্ক। যেমন মেইনটেনেন্স কি কি করব, সেগুলো আগে থেকে আইডেন্টিফাই করে রাখতে হবে। তারপর সেই টাস্কের ফ্রিকোয়েন্সিটা কেমন হবে, তাই না? সেই টাস্কের ফ্রিকোয়েন্সিটা কেমন হবে, যে আমি কি সময় ধরে টাস্কটা করব, সেই টাস্কের ফ্রিকোয়েন্সিটা আমার আইডেন্টিফাই করতে হবে। আমাদের সময়টা এস্টিমেট করতে হবে যে কি পরিমাণ সময় লাগবে, কারণ মেশিনটা সেই সময় ধরে মেশিনটা বন্ধ রাখতে হবে, আমাদের প্রোডাকশন অফ থাকবে, তাহলে সেই টাইমটাও আমার এস্টিমেট করে রাখতে হবে যে না, ওই সময়ে কাজটা করব। তারপর আমরা একটা অ্যানুয়াল ওয়ার্ক শিডিউল তৈরি করবো, যে বাৎসরিক একটা ওয়ার্ক শিডিউল তৈরি করবো, যেই ওয়ার্ক শিডিউলের মধ্যে আমরা কাজটা করতে পারবো। প্রিপেয়ার এন্ড ইস্যু আ ওয়ার্ক অর্ডার, দ্যাট মিনস আমি প্রিপেয়ার করবো এবং আমরা সেই কাজের অর্ডারগুলোকে ইস্যু করবো। দ্যাট মিনস এই কাজ করতে হবে। অ্যান্ড ডিটারমিন দ্য বাজেট, অবভিয়াসলি আমাদের বাজেটটাও ডিটারমিন করতে হবে যে কি পরিমাণ বাজেট প্রয়োজন এখানে। হাউ টু মেক শিডিউলিং, এটা নিয়ে বল তেমন কিছু নাই, যে আমরা হলে কি কি করতে পারি শিডিউলিং করার জন্য, যে আমাদের মেইনটেনেন্স করবো ঠিকঠাক মতো, সেই মেইনটেনেন্সের জন্য কি কি শিডিউলিং করার প্রয়োজন আছে, কে কে কাজ করবে না করবে, সেগুলো সব ঠিকঠাক করা আর কি। শিডিউলিং একটা সোর্স কোত্থেকে আমরা নিতে পারি? রিপেয়ার নোট ইন দ্য প্রাইমারি সোর্স। ওকে, earlier maintenance methods and works, load schedule of various maintenance works, special materials, tools and spare parts record in the stores. That means আমরা দেখে নিতে হবে যে কি কি আছে আমার স্টোরের মধ্যে, তাই না? যে আমার স্পেশাল ম্যাটেরিয়াল, টুলস, পার্টস, সেগুলো সব আছে কিনা ঠিকঠাক মতো। আমাদের পার্টিকুলার যে প্রোডাক্ট বা পার্টিকুলার যে ইকুইপমেন্টের মেইনটেনেন্সটা করবো, সেটা কখন কখন করা যায়, সেটা আমরা শিডিউলিং করবো। আগে থেকে প্ল্যান প্রোডাকশন শিডিউল অ্যাকর্ডিং টু দ্য টাইম when the equipment is available for maintenance. আমাদের রিপেয়ার সাইকেল কি হতে পারে? রিপেয়ার সাইকেল কেমন হতে পারে? যেমন করতে পারি ইন্সপেকশন, দ্যাট ইজ I, স্মল রিপেয়ার S, মিডিয়াম রিপেয়ার্স M, আমরা কমপ্লিট ওভারহলিং করতে পারি, দ্যাট মিনস C। তো আমরা ISMC মনে রাখবো, ISMC এটা হলো আমাদের রিপেয়ার সাইকেল। দ্যাট মিনস কি? ইন্সপেকশন, স্মল রিপেয়ার্স, মিডিয়াম রিপেয়ার্স অ্যান্ড কমপ্লিট ওভারহলিং। আমরা রিপেয়ার সাইকেলটি 4টে স্টেজে চালাই। প্রথমে ইন্সপেকশন করব, স্মল রিপেয়ার্স থাকলে সেটা করব, মিডিয়াম রিপেয়ার্স থাকলে সেটা করব, আর যদি সেগুলো দিয়ে না হয় কমপ্লিট ওভারহলিং করব। এই ছিল আমাদের মেইনটেনেন্স। আশা করি আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের মেইনটেনেন্সের মধ্যে কি কি আছে। তাহলে মেইনটেনেন্স কি, মেইনটেনেন্সের প্রকারভেদ, যে আমরা কি লেভেলে মেইনটেনেন্স গুলো করি, আমাদের মেইনটেনেন্সের মধ্যে যেগুলো করি, প্ল্যানিং, শিডিউলিং, সেগুলো আমরা বুঝলাম এবং রিপেয়ার সাইকেলটা নিয়েও আলোচনা করলাম। আশা করি মেইনটেনেন্স আমরা বুঝে গেলাম। আচ্ছা, এরপর আমাদের টপিক হলো লুব্রিকেন্টস। আমরা লুব্রিকেন্টস নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা আসি এই লুব্রিকেন্টস জিনিসটা কি। লুব্রিকেন্টস এর আমরা সবসময় যেটা জানি যে লুব্রিকেন্টস হলো এমন একটা জিনিস, এমন একটা সাবস্টেন্স, যেটা হলো যে দুটা পার্টিকুলার পার্টস এর মধ্যে ফ্রিকশনটাকে কমাবে। এন্ড অবভিয়াসলি যখন ফ্রিকশন কমাবে, তখন একই রকম ভাবে সেই পার্টস এর মধ্যে ঘর্ষণের কারণে, ফ্রিকশনের কারণে যে হিট জেনারেটেড হলো, সেটাও সে কমিয়ে দিবে। যদি কোনো একটা সার্ফেসের মধ্যে লুব্রিকেন্টস থাকে, কোনো দুইটা সার্ফেসের মাঝখানে যদি লুব্রিকেন্টস থাকে, তাহলে সেই জিনিসটা ক্লিন থাকে, তাই না?
এবং এটার করোশন বা ক্ষয় রোধ হয়। আচ্ছা, এন্ড লুব্রিকেটিং যে অয়েলগুলো সেটা আমরা কি কি আছে সেখানে বলা হচ্ছে এরকম লুব্রিকেটিং অয়েলস আর কম্বিনেশন অফ বেস অয়েল and chemical additives which increase the lubricating properties of the oil. Clear? আমরা লুব্রিকেটিং এর সাথে বেস অয়েলের সাথে কিছু কেমিক্যাল অ্যাডিটিভ ইউজ করি যেটা আমাদের লুব্রিকেটিং প্রপার্টিসটা বাড়াবে, আমাদের তেলের ক্ষমতাটা বাড়াবে। তাহলে আমাদের লিকুইড, সেমি সলিড আর গ্যাসিয়াস 4 রকম টাইপের আমরা লুব্রিকেন্ট ইউজ করতে পারি। লিকুইডের মধ্যে হতে পারে লুব্রিকেটিং অয়েল, সেমি সলিড হতে পারে গ্রিস, সলিড হতে পারে গ্রাফাইট আর গ্যাসিয়াস হতে পারে এয়ার। আমাদের লুব্রিকেন্টের কি কি প্রপার্টিস থাকা প্রয়োজন বা কি কি প্রপার্টিস থাকে সচরাচর, যে আমাদের ভিসকোসিটি থাকবে একটা, যে ভিসকোসিটির কারণে কি একটু থিক হবে, আমাদের একটু ঘন হবে, পেস্টের মতো হবে লুব্রিকেন্ট। যেমন আমাদের শরীরে যেটা আমরা শীতকালে ইউজ করি, যেমন গ্লিসারিন একটু ভিসকাস, এরকম ভিসকাস জিনিসগুলো আমাদের ইউজ করা লাগবে। সেকেন্ড হলো ফ্ল্যাশ পয়েন্ট জিনিসটা কি? minimum temperature at which vapor of oil will ignite, but when source is removed it will stop. Clear? যে একটা সর্বনিম্ন টেম্পারেচার, যে টেম্পারেচারে কোনো একটা তেলের ভেপার জ্বলে ওঠে কিন্তু যখন সোর্স রিমুভ হয় তখন বন্ধ হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট, অনেকটা স্পার্কিং এর মতো। আচ্ছা, ফায়ার পয়েন্ট কি? যেখানে ফ্ল্যাশ পয়েন্ট থেকে হায়ার টেম্পারেচারে, এই টেম্পারেচারে আমার ভেপারটা, যে তেল থেকে যে ভেপারটা তৈরি হচ্ছে, বাষ্পটা তৈরি হচ্ছে, সেটা বার্ন হওয়া শুরু করবে, মানে পোড়া শুরু করবে, সেটাকে বলা হচ্ছে ফায়ার পয়েন্ট। ফায়ার পয়েন্টটা আমাদের ফ্ল্যাশ পয়েন্ট থেকে সচরাচর 33 ডিগ্রি বেশি হয় তেলের জন্য। তারপর হলো পোর পয়েন্ট। পোর মানে হলো ঢালা। ক্লিয়ার? আচ্ছা, তো পোর পয়েন্ট বলতে বোঝাচ্ছে এরকম যে লোয়েস্ট যে টেম্পারেচারে আমাদের তেলটা একটু জমাট বেঁধে যাবে। আমাদের পোর পয়েন্ট কোথায় দরকার হবে? যেখানে শীতকাল, মানে শীত প্রধান দেশের মধ্যে আমাদের মোটামুটি পোর পয়েন্টটা প্রয়োজন, যে আমাদের তেলের পোর পয়েন্টটা কেমন আছে। আর অক্সিডেশন স্ট্যাবিলিটি। অক্সিডেশন মানে কি? আমাদের কোনো একটা কেমিক্যাল, কোনো একটা ম্যাটেরিয়াল যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেটাকে আমরা বলছি অক্সিডেশন। তো এই অক্সিডেশন হলো, স্ট্যাবিলিটি হলো আমাদের তেলটা অক্সিজেনের এগেনস্টে কেমন রিঅ্যাকশন করে, সেটা হলো আমাদের অক্সিডেশন স্ট্যাবিলিটি। তারপর আসি আমরা ফোমিং রেজিস্ট্যান্স, যে আমাদের তেলটার মধ্যে বাবল, মানে তেলটার মধ্যে ফেনা তৈরি হচ্ছে কেমন, সেটা কি রেজিস্ট্যান্ট করতে পারে কিনা। কারণ ফেনা হলে কি হবে, যে আমাদের তেলটা সব জায়গায় ঠিকঠাক মতো পৌঁছাবে না ফেনা তৈরি হলে। এই জন্য মাঝে মাঝে আমরা অ্যান্টি ফোম এজেন্টও ইউজ করি। ইমালসিবিলিটি হলো তেলটা পানির সাথে মিশতেছে, এই মেশার যে টেন্ডেন্সি সেটাকে বলা হচ্ছে ইমালসিবিলিটি। আর যদি আমাদের তেলের এমন কেপাবিলিটি থাকে যেটা বলা হচ্ছে রিমুভ ওয়াটার, কেপাবিলিটি রিমুভ ওয়াটার ফ্রম অয়েল ইজ নোন অ্যাজ ডিমালসিবিলিটি। মাথায় রাখতে হবে এটা। অ্যাসিডিটি, আমাদের তেলের অ্যাসিডিটির লেভেলটা কেমন। ক্লিয়ার? যেমন তেলের পিএইচটা কেমন, আমার লুব্রিকেন্ট যদি খুব অ্যাসিডিক হয় তাহলে প্রবলেম হবে। আচ্ছা, আমরা তেলের অ্যাসিডিটির লেভেলটা মেজার করি যে তার মধ্যে কি পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে নিউট্রালাইজ করা লাগে, এটাকে বলা হচ্ছে আমাদের তেলের অ্যাসিডিটি। কারণ পটাশিয়াম হাইড্রোক্সাইড আমাদের বেসিক, তার মধ্যে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আসলে মেজার করবো কি পরিমাণ তার অ্যাসিডিটি আছে। টাইপস অফ লুব্রিকেশন, আমাদের লুব্রিকেশন কি কি রকম হতে পারে? বাউন্ডারি লুব্রিকেশন, when two surface slide relative to each other with a layer of lubrication in between. That means আমাদের দুটো সারফেস, এই মাঝখানে লুব্রিকেশনটা স্যান্ডউইচ আকারে থাকবে, মানে সারফেসটা স্যান্ডউইচের মতো থাকবে, এটা হচ্ছে বাউন্ডারি লুব্রিকেশন। সেকেন্ড হলো হাইড্রোডাইনামিক লুব্রিকেশন, যেখানে হচ্ছে যে আমাদের দুইটা সারফেস, সেটা হলো পুরো আমাদের একটা থিক লেয়ার অফ লুব্রিকেশন দ্বারা পুরোপুরি সেপারেট থাকবে, এটা হলো মেটাল টু মেটাল যাতে কন্ট্যাক্ট না হতে পারে। তারপর ইলাস্ট্রিক হাইড্রোডাইনামিক লুব্রিকেশন, যেটা হতে পারে এরকম যে হাই কন্ট্যাক্ট স্ট্রেস যেখানে আছে, যেমন রোলিং কন্ট্যাক্ট, যেখানে গিয়ার টিয়ার এগুলোর মধ্যে যখন আছে, সেখানে আমাদের ইলাস্ট্রিক হাইড্রোডাইনামিক লুব্রিকেশন হয়। সলিড ফিল্ম লুব্রিকেশন, যখন আমাদের কোনো বেয়ারিং অনেক হাই টেম্পারেচারে ইউজ হবে তখন সেখানে আমরা সলিড লুব্রিকেন্ট ইউজ করব। তারপর আমাদের মিক্সড ফিল্ম লুব্রিকেশন, যখন আমাদের লুব্রিকেশনের মধ্যে যে মিনিমাম ফিল্ম থিকনেসটা আছে, যে তার যে থিকনেস সেটা যখন আমাদের ক্রিটিক্যাল ভ্যালু থেকে নিচে নেমে আসে, তখন আমরা সেটাকে বলি কি মিক্সড ফিল্ম লুব্রিকেশন। তারপর আসে আমরা মেথড অফ লুব্রিকেশন, এখানে হতে পারে ফ্রেশ লুব্রিকেশন অথবা সার্কুলেটিং লুব্রিকেশন। ফ্রেশ লুব্রিকেশনটা কি? যখন আমাদের
প্রত্যেকবার নতুন করে আমাদের তেলটা দেওয়া হচ্ছে, এবার অয়েলটা আমি নতুন করে দিচ্ছি, তখন সেটা হচ্ছে ফ্রেশ লুব্রিকেশন। আর সার্কুলেটিং হলো যখন রিজার্ভার থেকে তেলটাকে দিব, দেওয়ার পরে সেটা আবার রিজার্ভারে ব্যাক করতেছে, পুরো ফুল মেশিনটা ঘুরে আবার রিজার্ভার থেকে আবার মেশিনে যাচ্ছে, এভাবে সার্কুলেট করতেছে। এটাকে বলা হচ্ছে সার্কুলেটিং লুব্রিকেশন। আচ্ছা, তারপরে রুটিন চেক অফ লুব্রিকেশন কেমন হতে পারে, আমরা রুটিন চেকটা কিভাবে করতে পারি? একটা হলো কোয়ান্টিটি ওয়াইজ, একটা হলো কোয়ালিটি ওয়াইজ। কোয়ান্টিটি ওয়াইজটা হলো কি, আমরা চেক করব যে তেলের পরিমাণটা কেমন আছে এবং সেখানে তেল অ্যাড করার প্রয়োজন আছে কিনা সেটা আমরা দেখে চেক করব। আর কোয়ালিটি ওয়াইজ হতে পারে যে আমাদের লুব্রিকেন্টের কোয়ালিটি কেমন আছে, সেটা পিএইচ, ভিসকোসিটি, ওয়াটার কন্টামিনেশন, প্রেজেন্স অফ ফরেন ম্যাটেরিয়াল আছে কিনা, তার এজিং কেমন আছে, বয়স কেমন হলো, যে অনেক দিন হয়ে গেছে কিনা, ফোমিং ফর্ম করছে কিনা, এইগুলো হলো আমাদের কোয়ালিটি। দেখবো আমি যে সেটা কোয়ালিটি ভালো আছে কিনা বা ঠিকঠাক আছে কিনা। ক্লিয়ার? এটা হলো আমাদের রুটিন চেক অফ লুব্রিকেন্টস। তারপর হলো লুব্রিকেটিং অয়েল পিউরিফিকেশন মেথড। আমরা লুব্রিকেটিং অয়েলটাকে কিভাবে পিউরিফাই করতে পারি? দুইটা উপায়ে পিউরিফাই করতে পারি, এক হতে পারে ফিল্টারিং, এক হতে পারে সেন্ট্রিফিউজিং। ফিল্টারিংটা হলো আমি সেখান থেকে কোনো পার্টিকুলার ম্যাটেরিয়াল মুভ করাবো, যেমন আমি ফিল্টার করি মেশ দ্বারা, এরকম ফিল্টার করতে পারি তেলটাকে, যে সেখান থেকে সলিড ম্যাটেরিয়ালটাকে মুভ করানোর জন্য। ক্লিয়ার? আর এই জন্য যে ফিল্টারটা আমরা ইউজ করবো সেই ফিল্টারটাকে বারবার চেঞ্জ করা লাগবে, কারণ ফিল্টার নোংরা হয়ে যাবে, তাই না? আচ্ছা, এরপর আমরা যেটা ইউজ করবো সেটা হলো, এরপর যেটা করতে পারি সেটা সেন্ট্রিফিউজিং করতে পারি। সেন্ট্রিফিউজিং করার হলে, এই সেন্ট্রিফিউজিং মানে হলো কি, যে আমরা জিনিসটাকে অনেক হাই স্পিডে ঘোরাবো যাতে ডার্ট গুলো সেপারেট হয়ে যায় তেল থেকে। ক্লিয়ার? এই দুইটা মেথডে আমরা লুব্রিকেটিং অয়েলটাকে পিউরিফাই করতে পারি। তাহলে আমরা কি কি শিখলাম এখানে? আমরা শিখলাম যে আমাদের লুব্রিকেন্টসটা কি, লুব্রিকেন্টস কি করে, লুব্রিকেন্টসটা কেমন হতে পারে। 4 রকমের লুব্রিকেন্টস, মানে লুব্রিকেন্ট চারটা রকম হতে পারে, যেমন সলিড, সেমি সলিড, লিকুইড, গ্যাসিয়াস। ক্লিয়ার? আমার লুব্রিকেন্টের প্রপার্টিস কেমন থাকা লাগবে সেটা আমরা দেখলাম, যে ফ্লাশ পয়েন্ট, লো পোর পয়েন্ট, ইমালসিবিলিটি, এগুলো আমরা দেখলাম। তারপর দেখলাম যে আমাদের কি কি টাইপস অফ লুব্রিকেশন আছে, যেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেগুলো দেখলাম। আমরা লুব্রিকেন্ট কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করতে পারি এবং লুব্রিকেন্টটা কিভাবে আমরা রিস্টোর করতে পারি, মানে আমাদের কিভাবে আবার লুব্রিকেন্টটা দেখতে পারি, ইন্সপেকশন করতে পারি, সেগুলো সবই দেখলাম। আশা করি আমরা বুঝতে পারলাম। তা আমাদের আজকের টপিক এতটুকুই ছিল। আমরা মেইনটেনেন্স শিখলাম এবং লুব্রিকেন্ট শিখলাম। আশা করি সবাই বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।